শুভ অপরাহ্ন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তাকে বাংলায় যদি তর্জমা করা হয় তবে সেটা বলা হয় প্রাচীন ভারতীয় প্রশাসন। ভারতীয় প্রশাসনের ইতিহাসের যদি বিবর্তন আমরা লক্ষ্য করে থাকি তাতে দেখা যায় যে প্রথমে আমাদের একটু অনেকটাই ফিরে যেতে হয়, যেখানে ৫,০০০ বছরের পুরনো সিন্ধু সভ্যতাকে ঘিরে তার পরিচয় বা তার চিহ্ন আমাদের কাছে উঠে আসে, যেখানে দেখা যায় যে রাজা সমস্ত বিষয়ে ভীষণভাবে ক্ষমতাশালী ছিলেন এবং রাজ্যের সমস্ত কিছুই তার নামে কন্ডাক্টেড হতো বা পরিচালিত হতো। রাজ্য পরিচালনার ক্ষেত্রে তার একটা কাউন্সিল অফ মিনিস্টার্স বা মন্ত্রী পরিষদ এবং অন্যান্য কর্মকর্তারা তাকে সহায়তা করতেন। এক কথায় বা অন্য কথায় এটা বলা যেতে পারে যে প্রাচীনকালে রাজ্য পরিচালনার সমস্ত ক্ষমতা কিন্তু রাজা প্রতিষ্ঠানে, অর্থাৎ রাজাকে যদি অ্যাজ এ একটা এস্টাবলিশমেন্ট বা একটা অর্গানাইজেশন হিসেবে প্রতিভূ করা হয় তাহলে সেই রাজার প্রতিষ্ঠানে কেন্দ্রীভূত ছিল। এরপরে আসে বেদিকেরা বা বৈদিক যুগ এবং সেই বৈদিক যুগে দেখা যায় যে প্রাথমিকে বা প্রথম দিকে বৈদিক যুগে আমরা তো জানি বৈদিক সভ্যতা হচ্ছে আর্যদের সভ্যতা। সুতরাং প্রাথমিক দিকে বা প্রথম দিকে দেখা যায় বৈদিক আর্যরা সাধারণত রাজ্যের পরিবর্তে বরং ট্রাইবাল অ্যাসপেক্ট অর্থাৎ উপজাতিতে অনেক বেশি অর্গানাইজড হয়েছিল বা সংগঠিত হয়েছিল এবং একটি গোত্রের প্রধানকে তারা সাধারণত একটা বিশেষ নামে অভিহিত করত, দ্যাট ইজ দ্য রাজন বা যাকে রাজন বলা হতো। তাহলে এই রাজনের প্রধান রেসপন্সিবিলিটি বা দায়িত্ব কি ছিল? রাজনের প্রধান দায়িত্ব ছিল টু প্রোটেক্ট দিস পার্টিকুলার ট্রাইব, অর্থাৎ এই উপজাতিকে রক্ষা করা। তিনি কয়েকজন ব্যক্তির দ্বারা বা ব্যক্তির সাহায্যের দ্বারা তিনি সাধারণত এই রেসপন্সিবিলিটিটা ফুলফিল করতেন বা দায়িত্ব পালন করতেন। সুতরাং এই সমস্ত ব্যক্তিরা কারা ছিলেন? বলা যায় যে পুরোহিত বা চ্যাপলিন তাদের বলা হতো বা ধর্মাচারী তাদের নামে অভিহিত করা হতো। দ্বিতীয়ত ছিল সেনানী বা সেনা প্রধান। তৃতীয়ত ছিল দূতা বা বলা যায় দূত এবং চতুর্থত যারা ছিল স্পাই বা স্প্যাশ হিসেবে উল্লেখ করা হতো। যাই হোক, সেই সময় প্রশাসনের ক্ষেত্রে দেখা যায় যে একটা সুশৃঙ্খল একটা মডেলের যে পরিচয় আমরা এর পরবর্তীকালে পাই, বিশেষ করে মৌরিয়ান এরা এবং গুপ্ত এরার সময়, অর্থাৎ মৌর্য এবং গুপ্ত রাজবংশের সময়। উভয় রাজবংশেই সাধারণত দেখা যাচ্ছে যে একটা বলা যায় যে এটা বিস্তৃত খুব এলাবোরেট একটা অ্যাডমিনিস্ট্রেশন ছিল বা শাসনযন্ত্র ছিল, যেগুলো অত্যন্ত অর্গানাইজড মেথডে বা সংগঠিত পদ্ধতিতে রাষ্ট্রীয় কার্যাবলী বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে অ্যাক্টিভিটি সেগুলো কন্ডাক্ট করে থাকতো। এখন আমরা যেটা বলবো, প্রথমে চলে আসি একেবারে প্রাচীন ভারতের প্রশাসনের ক্ষেত্রে কি চেঞ্জ বা বিবর্তনকে তো আমরা ইভলিউশনও বলতে পারি। সুতরাং কি বিবর্তন লক্ষিত হয়েছিল? প্রথমে আমরা ছুতে আসি বেদিকেরা অর্থাৎ বৈদিক যুগ। এর স্প্যানটা কত ছিল? মোটামুটি দেখা যায় যে আনুমানিক 1500 খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ অব্দি এটা বিচরণ ছিল এবং দেখা যায় যে একটা বিগিনিং অর্থাৎ প্রারম্ভিক ক্ষেত্রে বৈদিক আর্যরা দেখা যায় যে স্টেটের পরিবর্তে বা রাজ্যের পরিবর্তে সাধারণত উপজাতি হিসেবেই তারা আত্মপ্রকাশ করেছিল এবং দেখা যায় একটি পর্যায়ে, যেটা আগে উল্লেখ করেছি, একটা উপজাতির প্রধানকে এদের রাজন বলে কি করা হতো, ডিপেক্ট করা হতো বা আখ্যায়িত করা হতো। রাজনের যে প্রধান রেসপন্সিবিলিটি বা দায়িত্ব ছিল গোত্রকে ঠিকমতো রক্ষা করা এবং সেই ক্ষেত্রে সেই কাজে তাকে সাহায্য করত পুরোহিত বা ধর্মাচারী, সেনানী বা সেনাপতি, দূতা বা দূত এবং স্প্যাস বা গুপ্তচর। সুতরাং এদের কিন্তু যথেষ্ট প্রশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিখ্যাত ঐতিহাসিকবিদ হিস্টোরিয়ান ছিলেন একজন, তার নাম হচ্ছে আর্থার লেভেলিন। তিনি বলেছিলেন যে বলা যায় যে যিনি ভারতের ইতিহাস নিয়ে অনেক আলোচনা করেছেন,
তিনি বলেছিলেন যে সেখানে দুটো বিষয় ছিল, তার মধ্যে একটি বিষয় বা কনসেপ্ট ছিল, দ্যাট ইজ দ্য সভা। সভা বলতে কি বোঝানো হতো? সভা ছিল উপজাতি, সাধারণত যারা খুব বড় বড়, অর্থাৎ খুব বিখ্যাত, ফেমাস অর্থাৎ মহান পুরুষদের দিয়ে তৈরি ছিল সেই সভাটা। আর একটা কনসেপ্ট ছিল, দ্যাট ইজ দ্য সমিতি। সেই সমিতি ছিল সমস্ত মুক্ত উপজাতি, অর্থাৎ ট্রাইবাল 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 এতে, মানে ট্রাইবে যে বলতে পারো যে যে উপজাতির মানে হচ্ছে পুরুষরা থাকতো, মানে সেখানে সমস্ত অল ফ্রি যারা পুরুষরা ছিল বা যারা জেন্টস ছিল তাদের নিয়ে তৈরি যে সংগঠন ছিল, তাকেই আমরা সভা বলে উল্লেখ করতে পারি বা মেনশন করতে পারি। এবং দুটি সংস্থাই, এই দুটো অংশ বা সংস্থা অর্গানাইজেশনই, তারা দেখা যাচ্ছে যে গোত্রের শাসনের জন্য তারা রেসপন্সিবল ছিল বা দায়ী ছিল। তাদের অনুমোদন ছাড়া রাজন সিংহাসনে কখনো বসতে পারতেন না। সুতরাং দেখা যাচ্ছে যে তাদের যথেষ্ট গুরুত্বতা ছিল প্রশাসনের ক্ষেত্রে বা অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে। ইন দা, বলা যায় যে সেকেন্ড অফ দা বেদিক এরা, অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে উপজাতিরা তখন দেখা গেল তাদের কনসেপ্টটা একটু চেঞ্জ করে ফেললো। উপজাতিরা ছোট ছোট রাজ্যে একত্রিত হতে লাগলো, স্মলার স্টেট তারা তৈরি করলো, যার একটা করে ক্যাপিটাল অর্থাৎ একটা রাজধানী এবং প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা ছিল, একটা প্রাইমারি অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ছিল। রাজনকে সাধারণত বলা হতো সামাজিক শৃঙ্খলার রক্ষক, অর্থাৎ দ্য রাজন ক্যান বি ডিপিক্টেড অ্যাজ দ্য প্রোটেক্টর অফ, বলা যায় যে সোশ্যাল সিকিউরিটি বা সোশ্যাল ডিসিপ্লিন, সামাজিক শৃঙ্খলার রক্ষক ছিল। এবং রাষ্ট্র বা রাজনীতি, তাকে বলা হতো প্রোটেক্টর হিসেবে বা রক্ষক হিসেবে দেখানো হতো। এরপর দেখা যায় যে রাজবংশের উদ্ভবটা বা রাজত্বের উদ্ভবটা কি হয়ে থাকবে, সেটা বলা হচ্ছে যে ইট ইজ, বলা যেতে পারে হেরিডিটিক্যাল, অর্থাৎ বলা যায় যে বংশগত হবে, অর্থাৎ হেরিডিটেরি রিলেটেড, অর্থাৎ বংশের পর বংশ পরম্পরায় হয়ে থাকবে। সুতরাং বংশগত রাজত্বের উপর বা কনসেপ্টের উপর ইট ক্যান বি ডেভেলপ, উদ্ভব হতে থাকে। এই যুগে দেখা যাচ্ছে যে যে সমস্ত আচার অনুষ্ঠানগুলি ছিল বা কাস্টমস ছিল, বলা যায় প্রথা ছিল, সেগুলি রাজার মর্যাদাকে তাদের কি হচ্ছে যে অ্যাবাভ, অর্থাৎ প্রজাদের উপরে তাদের কি করেছিল, উন্নীত করেছিল। অর্থাৎ রাজার পজিশনটা কিন্তু প্রজাদের থেকে উঁচুতে থাকবে, এই কনসেপ্টটাই বিলং হতো। তাকে মাঝে মাঝে সম্রাট হিসেবেও বা বলা যায় সর্বোচ্চ শাসক বা হাইয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও মেনশন করা হতো। রাজনের ক্রমবর্ধমান, অর্থাৎ তার ইনক্রিজড পলিটিক্যাল পাওয়ার, অর্থাৎ ক্রমবর্ধমান রাজনৈতিক ক্ষমতা, তাকে যে উৎপাদনশীল সম্পর্কের উপরে, সম্পদের উপর, সম্পর্ক না সম্পদের উপর, উৎপাদনশীল মানে যেটা প্রোডাক্টিভ রিসোর্স বলা যায়, তার উপর অধিক নিয়ন্ত্রণ, অধিক কন্ট্রোল লাভ করতে সক্ষম করে। এরপরে আমরা বলে যাই কিছু কিছু ছিল, কিছু ভলেন্টারি গিফটের কথা বলতে পারে। সেই স্বেচ্ছাসেবী উপহার যাকে বালি বলে তারা উল্লেখ করেছেন, সেটা একটি বাধ্যতামূলক, অর্থাৎ একটা অব্লিগেটরি রেসপেক্টের ব্যাপার হয়ে দাঁড়ায়, অর্থাৎ একটা বাধ্যতামূলক শ্রদ্ধার বিষয় হয়ে দাঁড়ায়। কর দেওয়ার কিন্তু সেই সময় কোনো একটা অর্গানাইজড প্রসেস ছিল না, অর্থাৎ কর দেওয়া, ট্যাক্স দেওয়া, সেটার ক্ষেত্রে কোনো সংগঠিত ব্যবস্থা কিন্তু লক্ষ্য করা যায় না। বলা যায় যে সভা সমিতি তখনও ছিল, তখনও এক্সিস্ট করতো এই সভা সমিতি, কিন্তু রাজনের ক্রম যে বিভিন্ন ধরনের, অনেক সময় দেখা যাচ্ছে যে there is a mixture of various types of political system existed in that particular era, অর্থাৎ বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যবস্থা সেই সময় রক্ষিত হচ্ছে। যেমন বলা যায় রাজতান্ত্রিক রাজ্য বা যাকে রাজ্যই বলা হয়। দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে অলিগার্কিক রাজ্য বা যাকে আমরা
এই ভেদিক এরা বা বৈদিক যুগে দেখা যায় যে ইকোনমি সেটা কাদের দ্বারা ভীষণভাবে টিকে ছিল। এক কথায় যদি বলা যায় যে তাহলে দেখা যায় যে অর্থনীতি যাজক শ্রেণী অর্থাৎ পুরোহিত সম্প্রদায় এবং বুদ্ধিজীবী জীবন ধারণের সমন্বয় অর্থাৎ ইন্টেলেকচুয়াল ক্লাসের উপর নির্ভর করে সেটা সার্ভাইভ করেছিল বা টিকেছিল। স্পেশালি বা বিশেষ করে দেখা যায় যে প্রধান এবং পুরোহিতদের উপস্থাপন উপহার দেওয়ার মাধ্যমে সেখানে অর্থনৈতিক আদান প্রদান অর্থাৎ ইকোনমিক এক্সচেঞ্জ এই ব্যাপারটা চলতো এবং সেখানে একটা এক্সচেঞ্জ পলিসিও ছিল অর্থাৎ বিনিময় ব্যবস্থাও ছিল, যেখানে গবাদি পশুকে অর্থাৎ যে ডোমেস্টিক যে অ্যানিমাল আছে সেই গবাদি পশুকে মুদ্রার একটা একক বা ইউনিট হিসেবে ব্যবহার করা হতো। পরবর্তীকালে বৈদিক যুগে কি দেখা যায়, পরবর্তী বৈদিক যুগে বসতি স্থাপন করে অর্থাৎ নিজেদের শেল্টার তারা নিজেরা নিতে শিখলো, করে তারা কি করলো কৃষি, আমরা তো জানি যে ভারতবর্ষ একটা এগ্রিগেরিয়ান সোসাইটি অর্থাৎ কৃষি ভিত্তিক রাষ্ট্র, সুতরাং কৃষি ব্যবস্থার বিকাশ অর্থাৎ একটা এগ্রিকালচারাল সিস্টেমকে ফ্লারিশ করার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল বা ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল। যাযাবর জীবন অর্থাৎ যেটাকে আমরা বলতে থাকি একটা ডোমিসাইল বলা যেতে পারে, বা ডোমিসাইল বলবো না, ডোমিসাইল তো আলাদা কথা, সরি নম্যাডিক বলা যেতে পারে। সেই নম্যাডিক এই কনসেপ্টটা ক্রমশ ডিক্রিজড হতে পারে, থাকে বা হ্রাস পেতে শুরু করে। বাণিজ্য এবং সম্পদের বৃদ্ধি অর্থাৎ সেই সময় দেখা যাচ্ছে বিজনেস বা ট্রেড এবং রিসোর্সের একটা যথেষ্ট ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তার প্রপার ইউটিলাইজেশন অর্থাৎ উপযুক্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে দেখা যায় যে সেখানেও কিন্তু কম্পিটিশন বা প্রতিযোগিতা প্রচন্ড ভাবে বৃদ্ধি পায় বা প্রচন্ড ভাবে ইনক্রিজ হয়। এই সময় দেখা যাচ্ছে আমাদের যে গ্যাঞ্জেস ভ্যালি আছে বা গঙ্গা বা গাঙ্গে উপত্যকা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক কারণে বলা যায় যে বা অর্থনৈতিক কর্মকাণ্ডে একটা দেখা যায় এগ্রিকালচারাল সুপ্রিমেসি সেখানে ছিল অর্থাৎ কৃষি প্রাধান্য ছিল। সঙ্গে সঙ্গে যুগের অগ্রসরের সঙ্গে সঙ্গে দেখা যায় যে সেখানে কিন্তু ক্রমশ এগ্রিকালচারাল কনসেপ্টটা বা কৃষি কার্যের ব্যাপারটা ক্রমশ কমপ্লিকেসি এসে যায় বা জটিলতা বৃদ্ধি পায় এবং এই সময় নানা ধরনের যন্ত্র ব্যবহার করা হতো, সেগুলো হচ্ছে লোহা যন্ত্রপাতি ইত্যাদি ব্যবহারও কিন্তু ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে বা ইনক্রিজড হয়েছে। এরপর বলা হচ্ছে যে শুধু তাই নয়, এখনো যে গম ধান ইত্যাদি ফসলেরও চাষ করা হতো, বালি ইত্যাদি ফসল শুধু বলবো না এমনি জিনিসেরও চাষ করা হতো, ছুতোর কাজ, চামড়ার কাজ, ট্যানিং করা, চামড়াকে ট্যান করা, মৃৎশিল্প, গহনা ইত্যাদি যে ব্যাপারগুলো ছিল বা ওয়াইন তৈরির মতো নতুন কারুশিল্প ইত্যাদি বিভিন্ন ধরনের পেশারের উদ্ভাবন এই সময় লক্ষ্য করা যায়। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমরা আরেকজনের কথাও বলতে পারি, দ্যাট ইজ বিখ্যাত ঐতিহাসিকবিদ রমিলা থাপার। বিশাল নাম ঐতিহাসিকবিদ হিসেবে বা ইতিহাসবিদ হিসেবে। সেই রমিলা থাপার বলেছিলেন যে বৈদিক যুগের যে স্টেট সিস্টেম বা রাষ্ট্র গঠনকে আমরা বলতে পারি যে একটা অ্যারেস্টেড ডেভেলপমেন্ট বা গ্রেপ্তারকৃত উন্নয়ন হিসেবে তাকে আমরা ব্যাখ্যা গ্রেপ্তার বিকৃত উন্নয়ন বা অ্যারেস্টেড ডেভেলপমেন্ট বলে কেন উল্লেখ করতে পারি বা মেনশন করতে পারি, কারণ প্রধানরা ছিল তুলনামূলকভাবে সাধারণত স্বাধীন বা অটোনমাস এবং তাদের নিয়ন্ত্রণে থাকা যে সম্পদ সেই সম্পদও বলা যেতে পারে অনেক ক্ষেত্রে বলা ছিল যে তুলনামূলকভাবে সাধারণত অটোনমাস এবং তাদের নিয়ন্ত্রণে থাকা উদ্বৃত্ত সম্পদকে বিভিন্ন ধরনের জানা হচ্ছে খুব গর্জাস যে সমস্ত অনুষ্ঠান হতো জাঁকজমকপূর্ণ আচার অনুষ্ঠানে সেগুলোকে ইউটিলাইজ করা হতো বা ব্যবহার করা হতো, না হলে কিন্তু রাষ্ট্র নির্মাণের বা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সেগুলোকে কি করা হতো ব্যবহার করা হতো। এই প্রসঙ্গে বলতে গিয়ে এটা বেলাহ 2011 এটা একটা বই আছে, সেই বইতে উল্লিখিত আছে। উপনিষদের সময় কি হয়েছিল, উপনিষদের সময়কালে যা বৈদিক যুগের
চূড়ান্ত বলা যায় যে পর্যায়ে ছিল। ইট ইজ অ্যান অ্যাবসলিউট পাওয়ার অফ ভেদিক এরা। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভেদিকেরা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গঙ্গা উপত্যকায় দেখা যায় যে সেখানে নগরায়ন অর্থাৎ আরবানাইজেশন শুরু হয়েছিল। সেই নগরায়নের সঙ্গে সঙ্গে ভীষণভাবে দেখা যায় যে এই বিষয়গুলো কিন্তু ক্রমশ কি হয়ে ওঠে, সম্পৃক্ত হয়ে ওঠে পারে, অ্যামালগেটেড হতে থাকে। জনসংখ্যা এবং বাণিজ্য নেটওয়ার্কের বৃদ্ধি, অর্থাৎ জনসংখ্যা বাড়ছে, দেখতেই তো পাচ্ছি আমরা কয়েক বছর মানে বেশ কয়েক শতাব্দী আগে ভারতবর্ষের যে জনসংখ্যা ছিল, আজকের দিনে জনসংখ্যাকে জনসংখ্যা বলা যায় না, বরং তাকে আমরা পপুলেশন এক্সপ্লোশন বা জনবিস্ফোরণ বলে তাকে উল্লেখ করতে পারি। সুতরাং এই জনসংখ্যা এবং বাণিজ্য নেটওয়ার্কের বৃদ্ধির সঙ্গে, অর্থাৎ বাণিজ্য করতে গেলে কি হচ্ছে, শুধু নিজের দেশে কটা ব্যবসা করলে হয় না, সেখানে তাই বলা হচ্ছে বাণিজ্য নেটওয়ার্কের বৃদ্ধি সঙ্গে সঙ্গে সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তন, অর্থাৎ একটা সোশ্যাল এবং মেডিকেল বলা যায় যে সামাজিক এবং ইকোনমিক্যাল অর্থনৈতিক পরিবর্তনের নতুন দিককে সূচনা করে, যা পুরনো জীবনধারার উপরে বলা যেতে পারে ভীষণভাবে প্রেসার ক্রিয়েট করছিল বা চাপ সৃষ্টি করছিল। বরং যা বলা যায় যেটা বেদিকেরা বা বৈদিক যুগের সমাপ্তি, অর্থাৎ একটা তার এন্ডিং, এই কথাটা ঘোষণা করে এবং আরবানাইজেশন বা নগরায়নের যে মঞ্চ বা নগরায়নকে ভীষণভাবে গুরুত্ব দিয়ে ফ্লারিশ করতে চায়। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে মৌর্য যুগের কথা আমরা আলোচনা করব। আচ্ছা, এরপর বলা হয় যেটা টপিকটা আসছে, দ্যাট ইজ মৌর্য যুগ। মৌর্য সাম্রাজ্যে দেখা যাচ্ছে যে সূচনার সাথে সাথে বলা যেতে পারে জাতীয় ইতিহাসে বা ভারতীয় ইতিহাসে একটা নতুন এরা বা একটা নতুন যুগের শুরু হয়। যেমন বলা যায় যে প্রথমবারের মতো ভারতে দেখা যায় যে বলা যায় যে রাজনৈতিক এবং প্রশাসনিক উভয় স্তরে অর্জন করেছিল বিশ্বাস। মৌর্য সাম্রাজ্য বলা যাচ্ছে রাজধানী হিসেবে তাই পাটলিপুত্রের বিশাল গুরুত্বতা বা ইম্পর্টেন্স ছিল এবং দেখা যাচ্ছে যে পাটলিপুত্র সহ চারটি প্রদেশে বিভক্ত ছিল। চারটি প্রাদেশিক রাজধানীর নামও দেওয়া হয়েছিল। কি দেওয়া হয়েছিল? পূর্বে বলা হলো তোষালী, পশ্চিমে বলা হলো উজ্জয়ন থাকবে, দক্ষিণে থাকবে সুবর্ণগিরি এবং উত্তরে সেখানে থাকবে তক্ষশিল বা তক্ষশিলা। এরপর বলা যেতে পারে যে মৌর্য প্রশাসনের ক্ষেত্রে কি করা হলো, সেখানে মৌর্যের নাম হচ্ছে মৌর্যরা প্রশাসনের ক্ষেত্রে কি করলেন, এইভাবে বলবো। দেখা যায় যে মৌর্য প্রশাসনের একটি সুসংগঠিত ব্যাপার ছিল। ইট ইজ ক্যান বি সেড দ্যাট ইট ইজ ভেরি মাচ ওয়েল অর্গানাইজড এবং একটা বিস্তৃত ব্যবস্থা গড়ে তুলেছিল। সরাসরি রাজার অধীনে সেখানে কে কিংশিপ থাকবে, তার অধীনে কেন্দ্রীয় প্রশাসন বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল। এছাড়াও প্রাদেশিক প্রশাসন বা রিজিওনাল যে অ্যাডমিনিস্ট্রেশন বা স্থানীয় প্রশাসন, টেম্পোরারি অ্যাসোসিয়েশন এবং বলা যেতে পারে যে রাজস্ব প্রশাসন, ট্যাক্স নেওয়া এবং বিচার প্রশাসন অর্থাৎ জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এবং সামরিক প্রশাসন ছিল, অর্থাৎ গভর্নমেন্টাল ভেরিয়াস টাইপ অফ গভর্নমেন্টাল অর্গানাইজেশন ছিল। এখন বলা হচ্ছে প্রথম দিকে দেখা যায় যে মৌর্যের অধীনে একটা কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা বা সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম লক্ষ্য করা যায়। রাজা ছিলেন মৌর্য প্রশাসনের বলা যেতে পারে যে বলা যায় সর্বোচ্চ অর্থাৎ হাইয়েস্ট এবং সার্বভৌম কর্তৃত্বের অধিকারী, অর্থাৎ দ্য রাজা হ্যাজ দ্য পাওয়ার টু বি সভারেন, অর্থাৎ সভারেন বা বলা যেতে পারে যে একটা বলতে পারো সার্বভৌম কর্তৃত্বের অধিকারী হিসেবে তাকে আমরা চিহ্নিত করতে পারি। এরপর হচ্ছে বলা যেতে পারে তার রাজ্যে তাই সিকিউরিটি, নিরাপত্তা এবং নিরাপত্তার জন্য তার কাছে ন্যস্ত হতো সর্বোচ্চ
বলা যেতে পারে নির্বাহী আইন প্রণয়ন করা, একটা ভালো মতো আইন তৈরি করে দেওয়া, এবং বিচারকের ক্ষমতাও কিন্তু সেখানে ছিল। তিনি সরল নীতি অর্থাৎ খুব সিম্পল মেথডে সেটাকে কি করা যেতে পারে, অর্থাৎ সরল নীতির প্রণয়ন করেছিলেন, যা কিন্তু দেখা যাচ্ছে যে বলা যেতে পারে যে সমস্ত কর্মকর্তাদের অনুসরণ করার কথা বলা হচ্ছে। তিনি মন্ত্রী এবং অন্যান্য রাজকীয় মন্ত্রীদের বলা যায় যে অন্যান্য কর্মকর্তাদের নিয়োগ করে থাকে। এছাড়াও তিনি হলেন বলা হয় যে সেনাবাহিনীর দেখা যায় যে সর্বোচ্চ কমান্ডার হিসেবে উল্লেখ করা যায়, এবং বলা যেতে পারে যে সমগ্র সামরিক বাহিনীর চিফ বা প্রধানমন্ত্রী হিসেবেও তাকে প্রধান উপদেষ্টা হিসেবেও চিহ্নিত করা যায়। এরপরে আমরা আসি মৌর্য যুগের কথা। মৌর্য সাম্রাজ্যের কথা বলতে যদি হয় তাহলে দেখা যায় যে সেটা লক্ষ্য করা যায় যে মূলত এটা একটা হিন্দু রাষ্ট্র ছিল। আমরা আজকে যদি বলি আচ্ছা হ্যাঁ হিন্দু রাষ্ট্র ছিল, অর্থাৎ একটা হিন্দু স্টেট হিসেবে আমরা তাকে উল্লেখ করতে পারি। এবং হিন্দু যে ধারণা আছে সেই অনুসারে বলা হয়েছিল যে রাষ্ট্রের সর্বোচ্চ কাজটাই হবে তোমার কি হচ্ছে যে রাষ্ট্রের সর্বোচ্চ কার্য বা রাষ্ট্রের সর্বোচ্চ সার্বভৌম ছিল ধর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং রাজাকে তার কি হতে হবে, গার্জিয়ান হতে হবে, অর্থাৎ তাকে অভিভাবক হতে হবে। রানা বলা যায় যে রাজা একটি মন্ত্রী পরিষদ দ্বারা সহায়তা পেয়ে বা তাদের পরামর্শের দ্বারা দেশের শাসন ব্যবস্থাকে পরিচালনা করতে এবং প্রতিদিনের প্রশাসন পরিচালনা দেখা যায় যে আটক দ্বারা বলা যায় যে রাজা চালিত হতেন। জরুরি অবস্থার সময় কি হয়েছিল, এমার্জেন্সির সময় জরুরি অবস্থার সময় এখানে হচ্ছে যে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগটা দেখেছিল। দ্বিতীয়ত বলা হচ্ছে স্বাস্থ্য হেলথ, মহামারী বাধ্যবাধকতা অনেক বেশি তাদের মধ্যে ছিল, এবং রাজার উদার ব্রাহ্মণ্যবাদ। আমরা তো জানি যে জাত প্রথায় সব থেকে উচ্চ স্তরে রাজার পরেই ব্রাহ্মণরা রয়েছে, সুতরাং রাজার উপর ব্রাহ্মণদের প্রভাব ভীষণভাবে বেশি ছিল বা ব্যাপক ছিল, এবং রাজা তাদের কখনোই কি করতেন না, অবাধ হতেন না, পরিবর্তে তিনি সর্বদা তাদের সমর্থনের দিকে তাকিয়ে থাকতেন। এইসব মৌর্য শাসন ব্যবস্থার ক্ষেত্রে আরেকটা যেটা বৈশিষ্ট্য হলো সেটা হচ্ছে যে ইট ইজ একটা বলা হয় ডিসেন্ট্রালাইজড শাসন ব্যবস্থা, অর্থাৎ এটা একটা বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা হিসেবে তাকে আমরা মেনশন করতে পারি বা উল্লেখ করতে পারি। এবং দেখা যায় যে এই মৌর্য শাসন ব্যবস্থা বিকেন্দ্রীভূত হওয়া বা থাকার জন্য প্রাদেশিক গভর্নর হয়ে যায়, এবং প্রাদেশিক মন্ত্রীদের রাজার সাথে পরামর্শ দেওয়ার জন্য দেখা যায় যে বিভিন্ন রাইটস অধিকার বিল, বিশেষ করে সমস্ত প্রাদেশিক বিষয়গুলোতে পরামর্শ দেওয়ার কথা জরুরি হয়ে ওঠে। মন্ত্রী পরিষদে মন্ত্রীদের সংখ্যা নির্দিষ্ট থাকে না, বরং বলা যায় যে সেই সংখ্যাটা ডিক্রিজ ইনক্রিজ করতে থাকে, অর্থাৎ কম বেশি হতে পারে। অর্থাৎ হতে পারে মন্ত্রীদের তাদের সামর্থ্য দেখিয়ে, মন্ত্রীরা তাদের সামর্থ্য বা এজিটেশন দেখিয়ে দেখা যায় যে যোগ্যতা অর্জন করতে হবে, তাদের কোয়ালিফাইড হতে হবে, বিশেষ করে কি হচ্ছে ধর্ম এবং অর্থের দিক থেকে। জরুরি সময় বা অবস্থায় রাজা সর্বদা মন্ত্রী পরিষদের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের দ্বারা অর্থাৎ মেজরিটি ভোটের দ্বারা সাধারণত কি হয়ে থাকবেন, পরিচালিত হবেন। এছাড়া এবারে যেটা আসে দ্যাট ইজ দ্য ব্যুরোক্রেসি। ব্যুরোক্রেসিতে কি বলা হচ্ছে, আমলাদের একটা সুগঠিত শ্রেণীবিন্যাসের কথা বলা হয়েছে, এবং দেখা যায় যে সেখানে আমলাদের একটি সুগঠিত শ্রেণীবিন্যাস ছিল যা পরবর্তীকালে কার্যনির্বাহী বলা যেতে পারে, বিচার বিভাগীয় এবং রাজস্ব জাতগুলোকে দেখায়।
আচ্ছা, পুরো প্রশাসনিক ব্যবস্থা ছিল, যার প্রত্যেকটি প্রধান ছিলেন একজন করে সুপারিনটেনডেন্ট বা যিনি অধ্যক্ষ নামে পরিচিত ছিল। অধ্যক্ষকে সাহায্য করতেন কেরানি, হিসেবরক্ষক বা স্পাই বা গুপ্তচর। সাধারণত গুপ্তচরকে তারাই সাহায্য করে থাকে। এছাড়াও দেখা যাচ্ছে সমাহর্তা কি বার্তা নামে ইচ্ছা মৃত্যু দুটো পদ বলা যায় যে উচ্চপদস্থ কর্মচারীদের হাতে আছে। এছাড়াও বলা যেতে পারে যে এই রাজস্ব সমাহর্তা বা এই সন্নিধাতা এদের কথা যদি বলতে হয় তাহলে দেখা যায় যে আমাদের যে সুগঠিত শ্রেণীবিন্যাসের কথা বলি সেখানে তাদের যে রাজস্ব দপ্তরগুলোকে দেখার দায়িত্ব এদের ছিল। পুরো প্রশাসনিক ব্যবস্থাকে আবার বলে দিচ্ছি বিভিন্ন বিভাগে সংগঠিত করা হয়েছিল, যার প্রত্যেকটি প্রধান ছিলেন একজন করে সুপারিনটেনডেন্ট বা যাকে অধ্যক্ষকে এই সমস্ত কাজে সাহায্য করতেন কেরানি, হিসাবরক্ষক এবং গুপ্তচর। এছাড়াও দেখা যাচ্ছে যে সংহত এবং সন্নিধাতা মানে বলা হচ্ছে যে উচ্চপদস্থ কর্মচারীদের বলা যায় যে দুটি পদ ছিল। একটা হচ্ছে সমহর্তা, ছিলেন মৌর্য সাম্রাজ্যের রাজস্ব কালেক্টর জেনারেল, তাকে সমহর্তা বলা হতো। অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের রাজস্ব কালেক্টর কি ছিল, কন্ট্রোল ছিল বা নিয়ন্ত্রিত ছিল। তার কনসেপ্টটা কি? সন্নিধাতা ছিলেন কোষাগার অর্থাৎ ট্রেজারির কথা বলা হচ্ছে। কোষাগার এবং কি বলা যায় ভান্ডারে ভারপ্রাপ্ত কর্মকর্তা, অল ইন অল। এছাড়া সেনা মন্ত্রী, প্রধান পুরোহিত এবং তথ্য কি বলছে এবং বলা যায় যে ফোর্টের গভর্নরদের মতো অফিসাররাও ছিল প্রথমে। এরপরে আমরা যেটা আসি দ্যাট ইজ দ্য প্রাদেশিক শাসন। মৌর্য অঞ্চলকে যদি আমরা বা মৌর্য রাজত্বের কথা যদি ভাবি দেখা যায় যে সেটি সরাসরি রাজার দ্বারা কি হচ্ছে শাসিত ছিল এবং তা জনপদ নামে প্রদেশে বিভক্ত ছিল। অশোকের সময় আমরা দেখতে পাই সেখানে 5টা প্রদেশ ছিল। এই 5টা প্রদেশ কি ছিল? একটা হচ্ছে তক্ষশিলা, দ্বিতীয়ত বলা হচ্ছে উজ্জয়ন, তৃতীয়ত হচ্ছে সুবর্ণগিরি এবং পঞ্চমত ছিল পাটলিপুত্র। প্রতিটি প্রদেশ কয়েকটি জেলায় বা ডিস্ট্রিক্টে ডিভাইডেড ছিল বা বিভক্ত ছিল এবং প্রতিটি জেলা আবার কতগুলি শাসন কাজের সুবিধের জন্য বলা যায় যে ইউনিট বা এককে বিভক্ত ছিল। এছাড়াও এই কেন্দ্রীয় যে মৌর্য অঞ্চল বা গুলি ছাড়াও সেখানে কতগুলো কনসেপ্ট ছিল যাকে আমরা বলে থাকি ভেসেল স্টেট। এরা প্রচুর সাহিত্য স্বাধীনতা ভোগ করত। প্রাদেশিক প্রশাসন কেন্দ্রীয় প্রশাসনের অনুকরণে মানে যেখানে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে চলতো দেখা যাচ্ছে যে এই রিজিওনাল অ্যাডমিনিস্ট্রেশনও সেইভাবেই চলতো। তাই বলা হয়েছে যে প্রাদেশিক প্রশাসন কেন্দ্রীয় প্রশাসনের অনুগতভাবে কি করতো, অপরূপভাবে কাজ করত। মৌর্য সম্রাট সরাসরি সাম্রাজ্যের সাধারণত মধ্য অর্থাৎ মিডল সেকশনটা এবং ইস্ট সেকশনটা অর্থাৎ পূর্ব অংশকে শাসন করতেন। অন্যান্য অঞ্চলগুলো প্রাদেশিক রাজ্যপাল বা গভর্নরদের দ্বারা সেগুলো অ্যাডমিনিস্ট্রেট হতো বা শাসিত হতো। প্রাদেশিক বা এই গভর্নর ওই প্রদেশগুলির প্রশাসনে যে ডে টু ডে অর্থাৎ নৈদন্দিন আচরণের জন্য তারা সাধারণত কি করতে দায়ী ছিলেন। আশা করা হতো যে তারা গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করবে সাধারণত কেন্দ্রীয় প্রশাসনের সঙ্গে। এছাড়াও জেলা কর্মকর্তা যারা হয়ে থাকবেন বা বলা যায় যে সাংবাদিক যারা জার্নালিস্ট হয়েছেন অথবা কেরানিও ছিলেন যারা প্রাদেশিক কারণে বা প্রশাসনের সুষ্ঠু পরিচালনায় সাধারণত খুব অ্যাক্টিভলি বা সক্রিয়ভাবে সাধারণত কি করতেন, সহায়তা করতেন বা প্র্যাকটিস করতেন।
এছাড়াও দেখা যাচ্ছে যে যারা প্রাদেশিক শাসনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতেও তাদের যথেষ্ট অবদান ছিল। এরপর আমরা বলি একটু স্থানীয় প্রশাসনের কথা বলে থাকি। সেখানে দেখা যাচ্ছে যে জেলা প্রশাসন ছিল বলা যায় যে রাজুকাশ, একটা কথা, রাজুকাশের দায়িত্বে, মানে একটা পদ তৈরি করা হয়েছে, দ্যাট ইজ দ্য রাজুকাশ। এই রাজুকাশের দায়িত্বে যার অবস্থান এবং কার্যাবলী দেখা যায় যে তাদের জেলা কালেক্টরের মতোই অবস্থা ছিল। কাকে কি বলা হচ্ছে যে কাউকে বলা হচ্ছে যে অধীনস্থ কর্মকর্তারা সে আসলে তাদের সহায়তা করেছিল। এছাড়াও শহরে ছিল দরিদ্রদের নিয়ে একটা কি হয়েছে বলতো, মিউনিসিপাল বলা যায় যে বোর্ড ছিল। শহরগুলির প্রশাসনিক পরিচালনার জন্য প্রতিনিয়ত ৩ জন ব্যবসা এবং বাণিজ্যের উপর কমিটি। পঞ্চমত হচ্ছে প্রস্তুতকারকদের তত্ত্বাবধানে কি করা একটা কমিটি। এছাড়াও হচ্ছে আমদানি এবং শুল্ক সংগ্রহ সংক্রান্ত কমিটি। এখন হচ্ছে বা শাসন ব্যবস্থাকে যদি আমরা তো এর আগে বলেছি যে শাসন ব্যবস্থাটা ছিল বিকেন্দ্রীভূত, অর্থাৎ ডিসেন্ট্রালাইজড হয়ে থাকতো। সুতরাং বলা যায় যে গ্রাম শাসন ছিল গ্রামীণরা এবং গভর্নরদের হাতে, এই গ্রামীণ হাতে, এবং তার ঊর্ধ্বতনকে বলা হতো একটা বিশেষ নামে, দ্যাট ইজ দ্য গোপা, যিনি ছিলেন সাধারণত ১০-১৫টি গ্রামের কি হচ্ছে ভারপ্রাপ্ত। আদমশুমারি অনুযায়ী দেখা যায় যে একটি নিয়মিত বলা যায় যে নিয়মিত কার্যক্রম সেখানে দেখা যায়, এবং গ্রামের যারা হেড ছিলেন অর্থাৎ কর্মকর্তারা ছিলেন তাদের জাত এবং পেশারের মতো অন্যান্য বিবরণ সহ দেখা যায় যে তাদের সংখ্যাটাও যথেষ্ট ছিল, এবং সেই সংখ্যাটা কিন্তু আদমশুমারি অনুযায়ী গোনা হতো। এমনকি পশুর সংখ্যাও সেটাও কিন্তু এই আদমশুমারিতে গণনা করা হতো। শহরগুলিতে আদমশুমারি পৌর কর্মকর্তাদের দ্বারা এই কনসেপ্টটা কন্ডাক্ট করা হতো বা পরিচালনা করা হতো। বিশেষ করে ফরেনার বা ফরাসি ও দেশীয় উভয়ে বলা যায় যে জনসংখ্যার বলা যায় যে গতিবিধি বা ট্রাককে রাখার জন্য দেখা হতো। সংগৃহীত অর্থ বা তথ্য গুপ্তচরদের দ্বারা সাধারণত সেটাকে আবার একটা ক্রস চেক করিয়ে নেওয়া হতো। আদমশুমারিকে এইভাবে প্রশাসনের ক্ষেত্রে ভীষণ গুরুত্বতা বা ইম্পর্টেন্স দেওয়া হয়েছিল। এরপরে আমরা যেটা বলবো দ্যাট ইজ দ্য রাজস্ব প্রশাসন। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কৌটিল্যের কথা একটু বলি। কৌটিল্যের অর্থশাস্ত্র আমাদের কাছে খুব বিখ্যাত, খুব প্রিয় বই। আমাদের যারা ইতিহাস পড়ো তাদের কিন্তু কৌটিল্যের অর্থশাস্ত্র কথা বলতে হয়, এমনকি আমাদের পলিটিক্যাল সায়েন্সের যে রেগুলার কোর্স আছে সেখানেও অর্থশাস্ত্রের আলাদা করে একটা ইম্পর্টেন্স বা গুরুত্ব তার রয়েছে। এখন হচ্ছে তার কৌটিল্য তার রাজকোষের উপর যেটা বেশি গুরুত্ব দিতেন, রাজকোষের ওয়েলথের উপর। কারণ প্রশাসনকে যদি সুষ্ঠুভাবে চালাতে হয়, অর্থাৎ প্রশাসনকে কি হচ্ছে প্রশাসনের মসৃণ এবং সফল কার্যকারিতা তার যে সে সাকসেস পাচ্ছে এই স্টেটের কনসেপ্টের উপর বিলং করে, সেটার ক্ষেত্রে কিন্তু এটির অবদান অনেক বেশি। আয়ের প্রধান উৎস ছিল সাধারণত ভূমি রাজস্ব, এছাড়াও কর, ট্যাক্স এবং খাজনা। ভূমি রাজস্ব ছিল মোট উৎপাদনের বলা যায় যে 1/6, তথাপি বাস্তবে কৃষকদের অর্থনৈতিক এবং স্থানীয় অবস্থা অনুসারে অনেক বেশি অনুপাতে বলা যায় যে চার্জ করা হয়েছিল। ভূমি রাজস্ব ছাড়াও রাজস্বের অন্যান্য কিছু উৎস বা সোর্স ছিল। সেই উৎসগুলোর ক্ষেত্রে দেখা গেল যে দেখতে পাওয়া যায় যে সাধারণত কি ছিল, আবগারি শিল্প ছিল,
আবগারি শিল্প, আবগারি বলো না, আবগারি শিল্প ছিল। দ্বিতীয়ত যেটা বলা যেতে পারে বনো কর ছিল। তৃতীয়ত ছিল যে ওয়াটার ট্যাক্স বা জলকর ছিল, খনির ওপর কর ছিল, মুদ্রার উপর কর ছিল, ইত্যাদি ছিল। মৌর্য আমলে দেখা যায় যে মৌর্য রাজস্বের বেশিরভাগ ব্যয় হতো সেনাবাহিনীর উদ্দেশ্যে। কেন? যে দেশটাকে প্রোটেক্ট করতে হবে, সুতরাং তাদের ইনসেনটিভ দিয়ে ভালো রাখো। সুতরাং সেনাবাহিনীকে রাজকীয় সরকারের বলা যেতে পারে বলা যায় রাজকীয় সরকারের কর্মকর্তাদের, এছাড়াও ছিল দাতব্য প্রতিষ্ঠান, অর্থাৎ যেখানে ভলেন্টারি সার্ভিস পাওয়া যায়, এবং বিভিন্ন জনসাধারণের কাছে, যেমন বলা যেতে পারে যে সেখানে বলা যেতে পারে যেমন সেচ প্রকল্প হতে পারে, রোড মেনটেনেন্স, রোড তৈরি, রাস্তা নির্মাণ, রাস্তাকে মেনটেন করা ইত্যাদি গুলো কি হতে পারে, গুরুত্বতা পেতে পারে। এরপর বলা হচ্ছে যৌথ এই মৌর্য আমলে মৌর্য রাজত্বে বেশিরভাগ ব্যয় হতো সাধারণত সেনাবাহিনীকে। রাজকীয় সরকারের যারা কর্মকর্তা তাদের ক্ষেত্রে দাতব্য একাধিক এবং বিভিন্ন জনসাধারণের কাজে যেমন যেমন সেচ প্রকল্প, রাস্তা প্রভৃতি। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে বিচার প্রশাসন। রাজা ছিলেন সাধারণত দেখা যায় যে বিচার বিভাগের প্রধান। রাজা ছিলেন অল ইন অল অফ জুডিশিয়াল সিস্টেম। তিনি সাধারণত দেখা যায় যে জামিন বা আপিলের সর্বোচ্চ অর্থাৎ আদালত হিসেবে পরিগণিত হতেন এবং ব্যক্তিগতভাবে জনগণের কি হচ্ছে আলাপ আলোচনাও শুনতেন। এছাড়াও দেখা যায় যে এই মৌর্য সাম্রাজ্যের পর থেকে পরবর্তী যুগে যে বিশাল পরিমাণ ছিল, দেখা গেছে যে শাসন ব্যবস্থা ভীষণভাবে কমপ্লিকেটেড বা জটিল থেকে জটিলতর হয়ে উঠছিল। তার ফলে রাজার পক্ষে প্রতিটি মামলা নিয়ে দেখা যায় যে প্রতিটি মামলাকে সেক্ষেত্রে মামলার যেটা স্তূপ তৈরি হয়ে যাচ্ছে, সমাধান করা সম্ভব ছিল না। তারা সেই জন্য রাজারা সাধারণ যে মামলাগুলো হতো তার শুনানি শুনতো। তাই অশোকের সময় লক্ষ্য করা যায় যে বলা যায় যে অনেক সংস্কার কিন্তু প্রবর্তিত হয়েছে। তার সময় ক্ষমা প্রণয়নের প্রথাও প্রচলন ছিল। এরপর বলা হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট যেমন কোথায় রয়েছে, আমাদের নয়াদিল্লিতে অবস্থিত আছে, এবং সেই সুপ্রিম কোর্ট রাজধানীতে অবস্থিত, এবং বলা যায় যে প্রধান বিচারপতিগণ দেখা যাচ্ছে যে ছিলেন ভীষণভাবে সরকারি। এছাড়াও এই ব্যুরোক্র্যাট বা অমাত্যদের অধীনে বলা যায় যে প্রাদেশিক কোর্ট এবং জেলাগুলিতে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বলা যায় যে অধস্থান আদালত ছিল বা লোয়ার চেম্বার ছিল। গ্রাম ও শহরে যথাক্রমে বলা যায় যে গ্রাম রাথা এবং বলা যায় যে নাগারিয়ান, ওটাকে বলা হয় নাগারিয়ান ব্যবহৃকা, বলা যায় যে এটা মেকানিজম, একটা কৌশল এইভাবে বা মহাবল হিসেবে তাদের উল্লেখ করা যেতে পারে, এবং তারা সাধারণত সেচগুলি কি করে থাকে, লিভ ইন করে থাকে। এই কেসগুলো সলভলি না একসঙ্গে থাকতেন বা সলভ করতেন, অর্থাৎ আমি একসঙ্গে মিলেমিশে বসে সেই কাজগুলো তারা করতেন। এই কথাটাই বোঝাতে চেয়েছি। বিভিন্ন ধরনের শাস্তি, যেমন ধরো জরিমানা, সেখানে একটা ফাইন দেওয়ার ব্যবস্থা ছিল, কারাদণ্ড ছিল, কখনো কখনো দেহের কোনো অঙ্গকে ছেদ করে দেওয়া হতো, এইভাবে অপরাধীদের শাস্তি দেওয়ার কথা বলা হতো। শহরে যেগুলো মেজর পয়েন্ট ছিল বা প্রধান স্থান ছিল, সেখানে সাধারণত পুলিশ ব্যবস্থা ছিল, স্টেশন বা পুলিশ স্টেশন, যাকে আমরা পুলিশ স্টেশন বলতে পারো, থানা বলতে পারো, আর এমনি স্টেশনের কথাও আমরা পেয়ে থাকি। এবং দেখা যায় যে কৌটিল্য তার অর্থশাস্ত্রে বা অশোকের সময় উভয়ের ক্ষেত্রে দেখা যায় যে এই আদেশে এই জেল কনসেপ্টটা বা জেলের কথাটাও উল্লেখ করা আছে।
এবং কারাগারের কর্মকর্তা যারা থাকতেন তাদের মেন এইম বা লক্ষ্য ছিল যাতে কি লক্ষ্য ছিল যাতে দোষীরা শাস্তি পায়, যারা ডিউটি করেছে তারা যেন উপযুক্ত বিচারের মাধ্যমে তারা যেন পানিশমেন্ট পেয়ে থাকে, আর নিরাপরাধী যারা রয়েছে তারা যেন কখনোই কি না পায়, পানিশমেন্ট না পায়, অর্থাৎ শাস্তি না পায়। অশোক সেটাকে দেখাশোনা করার জন্য বলা যায় যে ধম্ম বা ধম্মা মহাযাত্রা মাত্রা নামে পরিচিত এক বিশেষ শ্রেণীর কর্মকর্তাদেরও তিনি অ্যাপয়েন্ট করতেন, অর্থাৎ ধম্ম মহামাত্রা নামে পরিচিত একটা পদ তিনি তৈরি করেছিলেন এবং সেখানে যে ব্যক্তি থাকতেন সেই ব্যক্তিকে সেই ব্যাপারটাকে লক্ষ্য করতে হতো। অশোকের শিলালিপিতেও এমনকি এই বিষয়টির কথা উল্লেখ রয়েছে। এরপরে আমরা যেটা জিততে পারি দ্যাট ইজ দ্য সামরিক প্রশাসন। সুতরাং এই সামরিক প্রশাসনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, রাজা ছিলেন সামরিক বাহিনীর প্রধান এবং সর্বোচ্চ কমান্ডার হিসেবে তিনি বিবেচিত হতেন। মৌর্য বাহিনী সুসংগঠিত ছিল এবং এটি একটি সেনাপতির নিয়ন্ত্রণে ছিল। গ্রিক লেখক পিলানি বলেছিলেন যে মৌর্য সেনাবাহিনীতে প্রায় 6 লাখ পদাতিক, মানে কত বড় একটা সেনাবাহিনী ছিল। 30,000 অশ্বারোহী, 9,000 কুস্তি এবং 8,000 রথ ছিল। এই বিষয়গুলিকে দেখার জন্য 30 সদস্যের একটা সুপারভিশন বোর্ড ছিল। সদস্যদের সাধারণত 6টি কমিটিতে ভাগ করে দেওয়া হতো এবং প্রতি কমিটিতে সদস্য সংখ্যা ছিল 5 জন। এই কমিটিগুলি প্রতিটি সামরিক বাহিনীর নিম্নলিখিত শাখাগুলোকে পরিচালনা করার জন্য দায়িত্ববান ছিল। কি রকম ছিল? নৌবাহিনীর ক্ষেত্রে, ট্রান্সপোর্ট বা যানবাহনের ক্ষেত্রে, সাপ্লাইয়ের ক্ষেত্রে, পদাতিক, অশ্বারোহী, যুদ্ধরথ এবং বলা হচ্ছে যুদ্ধরত কুস্তির ক্ষেত্রে বা ওয়ার এলিফ্যান্টের ক্ষেত্রে। উপরোক্ত শাখাগুলি প্রতিটি অধ্যক্ষ বা সুপারিনটেন্ডেন্ট নিয়ন্ত্রণে থাকত। এখন যেটা বলা যায় মৌর্য সময় আমরা চন্দ্রগুপ্ত মৌর্যকে ধরেছি বা অশোকের সময় সফল প্রশাসক ছিলেন তিনি। সুতরাং এইগুলো কিন্তু সেই সময় সাম্রাজ্যের বিশেষত্ব বা স্পেশালিটি ছিল। সাম্রাজ্যের প্রশাসন, যেটা আগেও বলেছি, ডিসেন্ট্রালাইজ ছিল, বিকেন্দ্রীভূত ছিল এবং প্রশাসনিক ক্ষমতাগুলি প্রশাসনিক ইউনিটগুলিতে বা বলা যায় যে এককগুলিতে বিভক্ত ছিল। তবে এই ইউনিটগুলো থাকলেও সেগুলো একটা কঠোর কেন্দ্রীয় নিয়ন্ত্রণে থাকতো। অশোক মৌর্য প্রশাসনের বলা যায় যে উদ্ভাবন এবং সংস্কার, শুধু মৌর্য প্রশাসনকে তিনি নির্ভুলভাবে উদ্ভাবন করেছিলেন, অরিজিনেট করেছিলেন, মডিফাই করেছিলেন, সেই জন্য সেখানে রিফর্মেশনে এতটা গুরুত্ব দেওয়া হয়েছিল। তিনি তাই শাসন ব্যবস্থা বা অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের কাজকর্মের কি করেছিলেন, ডেভেলপমেন্ট করেছিলেন বা উন্নতি ঘটিয়েছিলেন। তিনি প্রাদেশিক প্রশাসনে অনেক রিফর্ম করেছিলেন বা সংস্কার প্রবর্তন করেন। কল্যাণমুখী বা জনকল্যাণমুখী কাজকর্ম দেখার জন্য তিনি তাদের সাধারণত অ্যাপয়েন্টমেন্ট দিতেন বা নিয়োগ করতেন। অশোক তার অফিসারদের একটি বিশেষ শ্রেণীকে সাধারণত অ্যাপয়েন্ট করতেন। এখানে আমরা অশোকের কথা বলতে পারি উদাহরণ হিসেবে, যাদের বলা হচ্ছে ধম্ম মহাপাত্র। এরা বাস্তবে সাধারণত আধ্যাত্মিকতা এই বিষয়টির উপর গুরুত্ব রাখত। ধর্মকে কি বলা হচ্ছে জড়িয়ে ধরে এদের সাধারণত বলা যায় যে এই ব্যাপারটির উপরে ভীষণভাবে গুরুত্বতা বা ইম্পর্টেন্স দেওয়া হতো। এরপরে আমরা যেটা পড়বো দ্যাট ইজ দ্য গুপ্ত প্রশাসন, অর্থাৎ গুপ্ত যুগের শাসন ব্যবস্থা। প্রশাসনিক ব্যবস্থার কথাও দেখা যায় যে মৌর্য সাম্রাজ্যের মতোই খুব বেশ ডেসক্রিপটিভলি ভাবে আমরা পেয়ে থাকি। এই সময় অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে বা প্রাচীন ভারতে রাজনৈতিক একটা বলা যায় যে কোঅর্ডিনেশন বা সম্প্রীতি ছিল বা ব্রাদারহুডটা অনেকটা মেনটেন্ড হতো। সাম্রাজ্যকে সাধারণত রাজ্য, রাষ্ট্র, দেশ, মন্ডলা এই সমস্ত নামে প্রশাসনিক বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছিল বা ক্যাটেগরাইজড করা হয়েছিল। এই ক্ষেত্রে প্রশাসনিক বিকেন্দ্রিত দেখা যাচ্ছে যে নিয়মতান্ত্রিক ভাবে নিয়ন্ত্রণ করতে বা কন্ট্রোল করতে সাহায্য করতেন। তাই গুপ্ত যুগের সময়কালকে
প্রাচীনকালে বা প্রাচীন ভারতের ইতিহাসে একটা গোল্ডেন এরা বা স্বর্ণযুগ বলে আখ্যায়িত করা হয়। এক রাজনৈতিক ছত্র ছাওয়ায় উত্তর ভারতকে ইউনাইটেড করা একত্রীভূত করা হয়েছিল বা একীভূত করা হয়েছিল, যা সুশৃঙ্খল বৃদ্ধি এবং বিকাশের সূচনা বা ফ্লারিশমেন্টের কথা বলে। এরপর আমরা যেটা বলি সেটা হচ্ছে সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন বা কেন্দ্রীয় প্রশাসন কিরকম ছিল। গুপ্ত যুগে রাজতন্ত্র ছিল সরকারের একটা রূপ বা একটা কাইন্ড হিসেবে বিচার করা হতো, এবং সেটি ছিল একটা কল্যাণকর রাজতন্ত্র বা ওয়েলফেয়ার মনার্কি হিসেবে তাকে অভিহিত করা যায়। রাজা পরমেশ্বর, মহাধিরাজ, পরম ভট্ট এরকম তারা আড়ম্বরপূর্ণ টাইটেল বা উপাধি গ্রহণ করত। রাজা ছিলেন সর্বোচ্চ কর্তৃত্ব এবং সাম্রাজ্যের মসৃণ কার্যকারিতা সক্ষম হতো রাজাদের উপর নির্ভর করতেন। তার মানে রাজ নির্ভর করেই, অর্থাৎ রাজারা অনেক গুণবান ছিলেন এবং তারা এনর্মাস পাওয়ার কি করতেন, এক্সারসাইজ করতেন বা ভোগ করতেন। তিনি পলিটিক্যাল, রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক এবং বিচার বিভাগীয় বা জুডিশিয়াল পাওয়ার সাধারণত এনজয় করতেন। রাজাতে দেবত্ব মানে দেবতার স্থানে বসানোর এই তত্ত্ব সেই সময় ভীষণভাবে পপুলারাইজড হয়েছিল বা জনপ্রিয় ছিল, যা রাজকীয় ক্ষমতা এবং প্রতিপত্তে আরো একটা ইম্পেটাস দিয়েছিল বা সেখানে আরো তার গুরুত্বটা বৃদ্ধি করেছিল। ঈশ্বর হিসেবে অনেক সময় তাদের দেখা হতো, যদিও রাজা সঙ্গে সঙ্গে বলা হচ্ছে সাইমultaneously তারা ব্যাপক ক্ষমতার অধিকারী ছিলেন, কিন্তু কখনোই তারা একটা অত্যাচারী শাসকে পরিণত হননি। মন্ত্রী পরিষদ এবং অন্যান্য কয়েকজন কর্মকর্তা রাজাকে তার মহামান্যে দৈনন্দিন কার্য সম্পাদনে সহায়তা করতেন। অর্থাৎ বলা যেতে পারে যে দুটো পদ ছিল, একটা কাউন্সিল অফ মিনিস্টার্স ছিল, মন্ত্রী পরিষদ, এবং এছাড়াও কয়েকজন প্রমিনেন্ট হায়ার ব্যুরোক্রাটি বলো বা কর্ম অফিসার্স তারা ছিল। গুপ্ত রাজারা সমস্ত গভর্নর এবং বলা যেতে পারে যে সামরিক বেসামরিক কর্মকর্তাদের নিয়োগ করতেন, এবং পরবর্তীকালে তারা তাদের কাজকর্মের জন্য দে আর রেসপন্সিবল টু দ্য মনার্কি, তারা কিন্তু রাজার কাছে দায়বদ্ধ থাকতেন। রাজা সকল সম্মান এবং উপাধি কি করতেন, ডিস্ট্রিবিউট করতেন, প্রদান করতেন। রাজা ছিলেন সাম্রাজ্যের সমস্ত জমির কি বলা যেতে পারে রক্ষক বা প্রোটেক্টর হিসেবে আমরা তাকে উল্লেখ করতে পারি। এছাড়া বাঁধ নির্মাণের কথা বলা যায়, ন্যায় বিচার প্রদানের কথা বলা যায়, কর আদায়ের কথা বলা যায়, এবং অভাবগ্রস্তদের, যাদের অর্থাৎ সত্যি কিছু নেই, তাদের আশ্রয় প্রদানের মতো কাজগুলো রাজা কিন্তু করতেন এবং খুব মাইনিউটলি করতেন। রাজারা কখনোই অটোক্রেটিক রুলার হয়ে যাননি এইখানে গুপ্ত যুগে, অর্থাৎ রাজারা কখনোই একটা সেলফিশ অটোক্রেটিক রুলার হতেন না। রাজা কখনোই স্বার্থপর স্বৈরাচারী হতে পারেন না। রাজধর্ম চাই তারা সাধারণত দেশের শাসন ব্যবস্থাকে কি করত, কন্ডাক্ট করত বা পরিচালনা করত। তাদের এই রাজাদের সাহায্য সেখানেও গুপ্ত যুগে রাজাদের সাহায্য এবং পরামর্শ দেওয়ার জন্য সাধারণত মিনিস্টার্স বা মন্ত্রী এবং উচ্চ পদস্থ কর্মচারীরা থাকতেন, এবং তিনি তাদের সাথে ক্ষমতাকে সাধারণত কি করতেন, ভাগাভাগি করে ভোগ করতেন। সম্রাটকে মন্ত্রী পরিষদ নামে পরিচিত একটি সংগঠন বা একটা অর্গানাইজেশন, যেটাকে আমরা কাউন্সিল অফ মিনিস্টার্স বলি, তারা সবসময় তাকে সহায়তা করত বা হেল্প করত। মন্ত্রী পরিষদের মুখ্য যিনি ছিলেন তাকে প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার বলা হতো, এবং সেখানে তিনি এই কাউন্সিল অফ মিনিস্টার্স এর সবথেকে মেজর রোলটা প্লে করতেন বা মুখ্যপূর্ণ ভূমিকা পালন করতেন। তাই বলা হতো যে দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য স্টেট নোন অ্যাজ মন্ত্রী মুখ্য কথাটা তাকে বলা হতো, was the among the prominent one in the council, এই কথাটা বলা হয়েছিল। অন্যান্য যারা পদাধিকার ছিল বা পোর্টফোলিও ছিল, যেমন বলা যায় সামরিক বিষয়ের ক্ষেত্রে আইনের বিভিন্ন শৃঙ্খলা বিষয় সংক্রান্ত বিষয়, এবং এই জাতীয় পোর্টফোলিও গুলো সাধারণত মহাসন্ধি বলা যায় যে ভিগ্রাকা
বা বিক্রাকা বা অমাত্য হিসেবে, বা বলা যায় যে মহাদণ্ড নায়ক, এই সমস্ত নামে পরিচিত ছিল বিভিন্ন কর্মকর্তা, এবং তাদের দ্বারা সেইগুলো চালিত হতো, কাজকর্ম চালিত হতো। রাজা এবং তার মন্ত্রীদের সাধারণত যে জয়েন্ট সেশন হতো বা যৌথ বৈঠক হতো, সেই বৈঠকে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত বা ডিসিশন নেওয়া হতো। রাজা তার মন্ত্রী মতামত, মন্ত্রী বা তাদের যে মন্ত্রী অন্যান্য মন্ত্রী থাকতো, তাদের ওপিনিয়নকে যথেষ্ট গুরুত্ব দিত বা যথেষ্ট মূল্য দিত। আজকে শাসন ব্যবস্থার ক্ষেত্রে অনেক সময় এগুলো কিন্তু শেখার আছে। একজন দয়ালু, একজন যে পোলাইট রাজা হয়েছিল হওয়ার কারণে রাজা সবসময় তার মাথায় করতো যে ওয়েলফেয়ার অফ দ্য পিপল অফ হিজ কান্ট্রি, অফ হিজ স্টেট, অর্থাৎ তার রাজ্যে যারা বসবাস করছে, অর্থাৎ যারা প্রজা রয়েছে, তাদের মঙ্গল সাধনা নিয়ে তিনি সবসময় ব্যস্ত থাকতেন। জনগণের সামাজিক এবং অর্থনৈতিক জীবনের সাথে নিজেকে নিজেকে সবসময় সম্পৃক্ত, আকস্মিক ভিজিট তো তিনি করতেন ঠিকই আছে, কিন্তু সম্পৃক্ত রাখতে তিনি সবসময় চেষ্টা করতেন, এবং সেই কারণে তিনি মাঝে মাঝে হঠাৎই বিভিন্ন জায়গায় ভিজিট করে ফেলতেন। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রাদেশিক শাসন। দেখা যায় যে গুপ্তরা প্রাদেশিক এবং স্থানীয় প্রশাসনের উপরেও ভীষণভাবে গুরুত্ব দিত। সাম্রাজ্যকে তারা ভুক্ত নামে ভাগ করেছিল, এবং প্রতিটি ভুক্তি বা ভুক্তকে তারা কি বলা হচ্ছে যে উপরিকার কাছে বলেছিল, উপরিকার অধীনে তারা তাদের রেখেছিল। ভুক্তদের জেলা বা বলা যায় উপরিকাতে বিভক্ত করা হয়েছিল, এবং প্রতিটি বিষয় একজন বিষয়গতির অধীনে, বিষয়গতি বলবো না, বিষয়াপতির অধীনে ছিল। সেই বিষয়পতিরা সাধারণত কোথা থেকে আসতেন? মনাকি থেকে আসতেন, অর্থাৎ রাজবংশে সাধারণত তারা সদস্য হিসেবে বিবেচনা হতেন। তারা সাধারণত এই কাউন্সিল অফ রিপ্রেজেন্টেটিভস দ্বারা সাধারণত সবসময় হেল্প পেয়ে যেতেন বা সহায়তা পেতেন। এরপরে আমরা যেটা বলবো, দ্যাট ইজ দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা স্থানীয় প্রশাসন। শহরটি সাধারণত একটা কাউন্সিল দ্বারা কন্ডাক্টেড হতো, অর্থাৎ শহরটি একটি পরিষদ দ্বারা শাসিত ছিল, এবং প্রধান নগরকে সেখানে তাকে নগর রক্ষক নামে পরিচয় দেওয়া হতো। পুরাপাল উপত্রিকা ছিলেন আর এক ধরনের অফিসার, এবং নগর রক্ষক তার অধীনে কাজ করত। তাহলে পুরাপাল উপত্রিকা তাহলে কি হচ্ছে, এই নগর রক্ষকদের উপরে তাদের অবস্থান ছিল। এছাড়াও ওদের কথা শাসন ব্যবস্থা পরিচালনা করার ক্ষেত্রে আর একজন স্পেশাল অফিসারের কথা বলা যায়, তার নাম ছিল অবস্থিকা, যিনি ধর্মশালার বলতে পারেন যে ধর্মশালার ক্ষেত্রে সুপারিনটেনডেন্ট হিসেবে কাজ করতেন। পেশাদার সংস্থাগুলোকে যথেষ্ট মনোযোগ দেওয়া হয়েছে এই ব্যাপারগুলোতে, পেশাদার প্রফেশনাল গ্রুপগুলোকে, এবং সেক্ষেত্রে তারা বলেছিল যে তাদের পেশাদাররা যাতে নিজেদের ফ্লারিশ করতে পারে সে ব্যাপারে রাজা খুব সহায়তা করতেন, তাদের হেল্প করতেন, এবং সেক্ষেত্রে তাই কারিগর যারা বলা যেতে পারে কারিগর যারা অনেক রকম হ্যান্ডিক্রাফট তৈরি করতো, তারা বণিক বলা যায় যারা বিজনেস করতো, বা একজন করে তারা নিজস্ব প্রত্যেকে তারা এই প্রফেশনাল গ্রুপরা তারা নিজস্ব একটা গিল্ড তৈরি করেছিল, এবং সেই গিল্ডে তাদের নিজস্ব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হতো। শুল্ক বণিকরা শহরগুলিতে সাধারণত ব্যবসা বা বিজনেস তারা সেই করতেন, কি করতেন, দেখাশোনা করতেন বা সুপারভাইজ করতেন। এবার গ্রামের কথা বলি। গ্রাম ছিল প্রশাসনের ক্ষুদ্রতম ইউনিট হিসেবে উল্লেখ করা হতো, আর এই গ্রামে যিনি প্রধান ছিলেন তাকে একটা নামে অভিহিত করতে হতো, দ্যাট ইজ দ্য গ্রামিকা। গ্রামিকা ছিলেন গ্রামের প্রধান। অন্যান্য আধিকারিকরা যা বার্তাবাহক হিসেবে রাজ্যে পরিচিত ছিল। হেডম্যান ছিলেন সেখানে। গ্রামিকাকে একটি গ্রামীণ সমাবেশে সাহায্য করা হয়েছিল। গুপ্তদের যুগে বলা যায় যে পঞ্চায়েতের মতো যে সেই সময় যে ভিলেজ অর্গানাইজেশন ছিল, গ্রামীণ সংস্থাগুলো ছিল, সেগুলো কিন্তু ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ভিলেজেস, গ্রামবাসীদের কল্যাণের জন্য কাজ করত।
এই গ্রামীণ সংস্থাগুলি গ্রামের প্রধান এবং প্রবীণ যারা খুব সিনিয়র মোস্ট তাদের নিয়ে গঠিত ছিল। তাই কেউ অনুমান করতে পারে না যে গুপ্তরা প্রশাসনের সকল স্তরে অর্থাৎ এভরি আসপেক্টে সেখানে কিন্তু পার্টিসিপেশন অর্থাৎ স্থানীয় অংশগ্রহণ এই ব্যাপারটার উপর তারা গুরুত্ব দিয়েছিল। এরপরে আমরা যেটা বলতে পারি সেখানে হচ্ছে ট্যাক্স ডিস্ট্রিবিউশন বা রেভিনিউ, কথা রাজস্ব মানে রেভিনিউ আমরা বলে থাকবো। সেই রেভিনিউ ডিস্ট্রিবিউশনে কি ভূমিকা ছিল গুপ্ত যুগে দেখা যাক সেটা। রাজস্ব প্রশাসনের দায়িত্বগুলি, রাজস্ব প্রশাসনের যে দায়িত্ব সেগুলো সাধারণত রাজুকা, এখানে বিভিন্ন পদে কিছু কর্মচারী সৃষ্টি করা হয়েছিল। রাজুকা, বিনিযুক্ত, উপরিকা, এছাড়া দর্শপ্রাধিকা এবং এই জাতীয় অন্যান্য কর্মকর্তাদের দ্বারা সম্পাদিত হতো। রাজস্বের 18টি উৎসের মধ্যে ছিল ভূমি রাজস্ব প্রধান। এটি সাধারণত দেখা যায় যে মোট উৎপাদনের 1/6 তারা ট্যাক্স হিসেবে নিত। এছাড়া জমির যে পুনঃমূল্য আয়ের একটা গুরুত্বপূর্ণ উৎস ছিল। উৎপাদিত যে রাজস্ব ছিল, ট্যাক্স ছিল, তার বড় অংশ জনকল্যাণ বা পাবলিক ওয়েলফেয়ারিজমে সেটাকে কি করা হতো, ব্যয় করা হতো। ভূমি কর অর্থাৎ ভূমিকে ব্যবহার করছে বলে ইউ হ্যাভ টু গিভ দ্য ট্যাক্স, অর্থাৎ ভূমি কর সেই জন্য ধার্য করা হয়েছিল কাদের উপর, যারা চাষ করে তাদের উপরে। যাদের জমি আবার কারা বলছেন, অনেকে বলছেন হ্যাঁ ঠিক আছে ফরমাদের উপর অধিকার দেওয়া হয়েছিল ঠিক আছে, কিন্তু যাদের জমির অধিকারই ছিল না অর্থাৎ ওনারশিপ ফার্মার ছিল না, এটি ছিল মোট উৎপাদনে 6/1 আয়করের মতো অন্যান্য আয়েরও আরো কিছু সোর্স ছিল, উৎস ছিল, যেমন ভাগা শুল্ক, টাকশাল শুল্ক, উত্তরাধিকার কর এবং উপহার কর। এই কর ছাড়াও অপরাধীদের ওপর আরোপিত হতো এক ধরনের ফাইন, যার নাম ছিল দাসা প্রদাহা, অর্থাৎ যেগুলো কিন্তু আয়ের উৎস হিসেবে বিবেচিত হতো। বেতন সাধারণত জমি অনুদান অর্থাৎ নগদ পরিবর্তে আকারে দেওয়া হতো। এই ধরনের অনুদান সাধারণত অন্যান্য সুবিধাভোগীদের জমিদের উপর বংশগত অধিকার দেয়, অর্থাৎ কি সুবিধাভোগীরা পেয়ে যাচ্ছে এবং তাদের উপর সেখানে একটা বংশগত তার অধিকার পেয়ে থাকে। যাই হোক, রাজার জমি ফিরিয়ে নেওয়ার ক্ষমতা ছিল, রাজাকে এটা ক্ষমতা দিয়ে হয়েছিল যে যদি প্রয়োজন মনে করে রাজা সেটাকে ফিরিয়ে নিতে পারে। ব্রাহ্মণদের দেওয়া যে জমিগুলোর উপর, সেই জমিগুলোর উপর কোনো ট্যাক্স ছিল না বা কোনো কর নেওয়া হতো না। জমি চাষাবাদের আওতায় আনা হয় এবং চারণভূমি রক্ষা করা হয়। গুপ্ত শাসকরা সাধারণত যে ইরিগেশন সিস্টেম বা সেচ সুবিধার উন্নয়ন ঘটান এবং এর ফলে কৃষি উৎপাদনও প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এরপর আমরা যেটা আসবো সেটা বিচার প্রশাসন। আগের সময়ের তুলনায় বলা যায় যে গুপ্তদের অধীনে বিচার ব্যবস্থা অনেক বেশি ডেভেলপ হয়েছিল বা উন্নত হয়েছিল। এই সময় ল কনসেপ্টের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল এবং প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি আইনগুলো স্পষ্টভাবে কোথায় কোথায় সীমাবদ্ধতা আছে সেগুলো দেখা হয়েছিল। চুরি এবং ব্যভিচার ফৌজদারি আইনের কি করা হয়েছিল, আইন হয়েছিল এবং বিভিন্ন ধরনের যে প্রপার্টি রিলেটেড বা সম্পত্তি সংক্রান্ত বিরোধ দেওয়ানি আইনের আওতায় এসেছিল। উত্তরাধিকার সম্পর্কিত কিছু আইনও স্থাপন করা হয়েছিল। এছাড়া পুরোহিত, বিচারক এবং মন্ত্রীদের সহায়তায় প্রয়োজন হলে সেই লগুলোকে ঠিকমতো প্রিজার্ভ করা অর্থাৎ আইনকে মজবুত রাখা এবং আইনি মামলা মোকাবিলা করার দায়িত্ব রাজার ছিল। আদালতের সিদ্ধান্ত বা রায়টি ছিল আইনি পাঠ্য, অর্থাৎ যারা আইন করবে সেটা কিন্তু এই কনফ্লিক্টে যাদের দেওয়া হয় তাদের ডিসিশন গুলো বা রায়গুলো ভার্ডিক্ট গুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হতো। সেই সময় প্রচলিত যে কনভেনশন, সোশ্যাল বলা যায় কাস্টমস, রীতিনীতি বা রাজার বিচক্ষণতা, এই ব্যাপারগুলোকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া বা ইম্পর্টেন্স দেওয়া হতো। রাজা ছিলেন অ্যাপিলেট আদালত, অর্থাৎ রাজা ছিলেন আপিলের সর্বোচ্চ আদালত। কারিগর, বণিক এবং অন্যান্যদের সিদ্ধান্তগুলি তাদের নিজস্ব আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। বিচার ব্যবস্থার সর্বনিম্ন স্তরে যেটা ছিল সেটা হচ্ছে সমাবেশ বা ট্রেড গ্রেড।
এগুলি ছিল গ্রাম পরিষদ সমাবেশ করা যেত, যেগুলি তাদের সামনে উপস্থিত হওয়ার পদক্ষেপগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তিটার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছিল। চাষীদের অনেক সময় হালকা এই প্রসঙ্গে শাস্তি দেওয়া হতো বলেও ধারণা করা হচ্ছে। এরপরে যেটা আসে দ্যাট ইজ দ্য সামরিক প্রশাসন। গুপ্ত শাসকদের বিশাল সেনাবাহিনী ছিল। তারা একটি স্থায়ী সেনাবাহিনী গড়ে তুলেছিল এবং অশ্বারোহী বাহিনী ও জোড়া তীরন্দাজ এই ব্যবস্থাও প্রচলন ছিল। মিলিটারি ৪টি প্রধান উইং ছিল: তথ্য শাখা, অশ্বারোহী শাখা, হাতি শাখা এবং নৌবাহিনী। যুদ্ধের প্রধান অস্ত্র ছিল, একটা হচ্ছে তীর-ধনুক, আর একটা তরবারি, কুঠার এবং বলা যায় যে স্পিয়ার্স। ট্রেড এবং বিজনেস অর্থাৎ বাণিজ্য, রাজত্ব বিষয় বিভিন্ন দেশগুলির বিষয়। এই রাজত্বের ক্ষেত্রে রাজা বিভিন্ন দেশগুলি বা রাজত্ব বা এম্পায়ার বলতে পারো, রাজ্য বিভিন্ন দেশগুলির সঙ্গে বাণিজ্য করতো, যেমন চীন, মিলান, কিছু ইউরোপীয় দেশ বা ইস্ট ইন্ডিয়ান। তারা যথেষ্ট শক্তিশালী ছিল, স্ট্র্যাটেজিক্যালি তারা দে আর ভেরি স্ট্রং ইন নেচার। এবং এটাই বলা যায় যে নতুন নতুন রাষ্ট্রীয় অধিকারের নেতৃত্ব দেয় এবং রাজত্বের ক্ষেত্রে টেরিটোরিয়াল বাউন্ডারিজ এর একটা এক্সপ্যানশন বা বিস্তৃতির কথা বলে, অর্থাৎ রাজা আরো তার সীমানা বর্ধিত করতে সমর্থ হয়েছিল। কেন্দ্রীয়, প্রাদেশিক, রাজস্ব, আর্থিক, বিচার বিভাগীয় এবং স্থানীয় প্রশাসনিক ব্যবস্থাগুলি তারা দেখা গেছে বিশদভাবে রাজ্যকে রক্ষা করতে নিজে নিজে কাজকর্ম যেগুলো করতে খুব সাফল্যজনকভাবে এবং যেভাবে তারা বিভিন্ন বিপদের মোকাবিলা করতে সমর্থ হতো। রাজা ছিলেন সত্যিকারের খুব একজন নিয়মতান্ত্রিক এবং খুব পোলাইট রাজা, যিনি একজন দানশীল ছিলেন, হিংস্র রাজা ছিলেন না, যিনি সবসময় প্রজাদের কল্যাণের জন্য উদ্বিগ্ন ছিলেন বা ভীষণভাবে সে ব্যাপারে ভীষণ সেটাই তার মাথায় ঘুরতো। উভয় প্রশাসনই অর্থাৎ গুপ্ত যুগ, মৌর্য যুগ যাই দেখা যাক না কেন, উভয় প্রশাসনিক ব্যবস্থার ভিত্তি ছিল যেগুলো সেইগুলোকে কিন্তু আজকের দিনেও আমরা অমিট করতে পারি না। এবং সেগুলো আজকের দিনেও তাদের যথেষ্ট গুরুত্বতা আছে বা রেলিভ্যান্সি আছে এবং সেখানে দেখা যায় যে এগুলো বর্তমান প্রশাসনের ক্ষেত্রে একটা ডিটারমিনেন্ট ফ্যাক্টর বা নির্দেশক হিসেবে কাজ করে থাকে। সুতরাং এটাই হচ্ছে প্রাচীন ভারতীয় শাসন ব্যবস্থার বিবর্তন আমরা দেখালাম এবং এটাই হচ্ছে বিপিএসসি 133 ইউনিট 1 এ পড়া বা তার মানে এই জিনিসটাই আমরা এখানে করছি এবং এখানেই আজকে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।